ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা তেহরানের। এবং মিরপুরে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য 192 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সেলিনা আক্তার শেলি। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাব বিস্তারিত সংবাদে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন। সংসদে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম এবং দেশের ইতিহাসে 55তম বাজেট। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরিত আয় 6,04,000 কোটি টাকা। অনুদান ব্যতীত বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। প্রস্তাবিত বাজেটে মোট উন্নয়ন ব্যয়ে ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, আর পরিচালন ব্যয় 6,05,740 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে 2026-27 এবং 2027-28 কর বর্ষের জন্য ব্যক্তি করদাতার করমুক্ত আয় সীমা বার্ষিক 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মহিলা ও 65 বছরের বেশি বয়সী করদাতার করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা এবং প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয় সীমা 5,25,000 টাকা এবং গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা 5,25,000 কোটি টাকা 5,25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গ করদাতার করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সংসদে 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারকে মাসিক 20,000 টাকা এবং আহত জুলাই যোদ্ধাদের 3টি ক্যাটাগরিতে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে এই ভাতা প্রদান অব্যাহত রাখা এবং ভাতাভোগীদের সংখ্যা 1,857 জন বৃদ্ধি করে 16,513 জন করার প্রস্তাব করেন তিনি। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতার শুরুর দিকেই দেশের অর্থনীতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে সব শ্রেণী পেশার মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধি ও মর্যাদাশীল জীবন নিশ্চিত করতে সরকারের অভিপ্রায়ের প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিতে যে বিপর্যয় ডেকে এনেছে তা থেকে উত্তরণে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে 1 বছর, 3 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। বাজেট বক্তৃতায় ক্রীড়া অর্থনীতির মতো বিশেষ খাতগুলোকে জাতীয় অর্থনীতির কেন্দ্র নিয়ে আসার কথাও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 19 বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিবাদী লুটতরাজ আর শোষণে ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই লক্ষ্য এবারের বাজেটে। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের
খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই স্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। তিনি জানান, অর্থনৈতিক পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির কৌশলগত কাঠামো প্রণয়ন করেছে সরকার। সে মতে প্রথম বছর পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় অবনতির ধারা রোধ করা ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। 3 বছর মেয়াদে চলবে উত্তরণের পদক্ষেপ। তাতে থাকছে বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, রাজস্ব সংস্কার, কর্মসংস্থান, কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাত উন্নয়নের মতো কার্যক্রম। আর পুরো 5 বছর মেয়াদে থাকছে পুনর্গঠন প্রক্রিয়া। এ সময়ে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, বাণিজ্য বহুমুখীকরণ ও বৈশ্বিক সংযোগ বাড়ানোর মতো পদক্ষেপ বাস্তবায়ন হবে। একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। সে আলোকে এবারের বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে 10টি বিষয়। সবার জন্য উন্নয়ন, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ ও সাশ্রয়ী ব্যবসার পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। অর্থমন্ত্রী বাজেট সহ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। অর্থনীতির গণতান্ত্রায়নের কথা জানিয়ে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশের গৌরবের ভাগিদার যেন সবাই হতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার। সর্বোত্তম সদ্ব্যবহার। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। এর আগে নতুন অর্থবছর 2026-27 জন্য জাতীয় বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা। আজ সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ সভায় নতুন অর্থ বছরের এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সকাল 10টায় মন্ত্রিসভার বিশেষ সভা শুরু হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংসদে উপস্থাপনের আগে 2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেটের অর্থ বিল এবং 2025-26 অর্থবছর সংশোধিত বাজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির অফিস কক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ সচিব এবং রাষ্ট্রপতি সচিবগণ উপস্থিত ছিলেন।
2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ 6,21,925 কোটি টাকা এবং উন্নয়ন বাজেটের বরাদ্দ 3,16,075 কোটি টাকা। এবারের বাজেটে মন্ত্রণালয় ও বিভাগওয়ারি সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। বাজেটের খাতওয়ারি বরাদ্দ বিভাজন ও অর্থায়নের উৎস নিয়ে রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট 2026-27 অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। মোট বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে 1,22,497 কোটি টাকা, যা মোট বাজেটের 13.1%। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 62,853 কোটি টাকা, যা মোট বাজেটের 6.7%। পরিবহন ও যোগাযোগ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 62,872 কোটি টাকা, যা বাজেটের 6.6%। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 5.8% হারে মোট বরাদ্দ রাখা হয়েছে 65,230 কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে মোট বরাদ্দ 42,808 কোটি টাকা, যা শতাংশ হারে 4.6%। প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 3.8%, যা টাকাঙ্কিতে 42,541 কোটি টাকা। এবছর জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে মোট বরাদ্দ 33,824 কোটি টাকা, যা শতাংশ হারে 3.5%। কৃষি খাতে বরাদ্দ 3.2%, যা টাকার অঙ্কে 46,821 কোটি টাকা। এছাড়া এবারের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 2.1% হারে মোট বরাদ্দ 20,164 কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে 1.8% হারে বরাদ্দ 17,345 কোটি টাকা। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ। এদিকে 2026-27 অর্থবছরের বাজেটে অর্থায়নের সবচেয়ে বড় উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। এখান থেকে আসবে 64.4% অর্থ। এরপর অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে 13.5% এবং বৈদেশিক ঋণ থেকে আসবে 11.7% অর্থ। কর ব্যতীত প্রাপ্তি হবে 7%। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ধরা হয়েছে 2.7% এবং সবশেষ বৈদেশিক অনুদান পাওয়া যাবে 0.7% টাকা। আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। মামুন আবদুল্লাহ, বিটিভি নিউজ, ঢাকা। সংকটময় অর্থনীতিতে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, বাজেটের পর কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমবে। 2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেটে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘ চাপের মধ্যে স্বস্তির বার্তা দিতে চায় সরকার। তাই কর ও শুল্কের নতুন বিন্যাসে কমতে পারে চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম। শুধু খাদ্য পণ্যই নয়, চিকিৎসা খাতেও মিলতে পারে কিছুটা স্বস্তি। কিডনি ডায়ালিসিস, ক্যান্সারের ঔষধের কাঁচামাল, হার্টের রিং, চোখের লেন্স এসব পণ্যে কর ছাড়ের প্রস্তাব এসেছে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যের উপর বাড়ছে করের চাপ, ফলে বাড়তে পারে সিগারেটের দাম, চড়া হতে পারে আমদানিকৃত কাজু বাদামের মূল্য। বিলাসবহুল গাড়ি, দেশীয় মদ ও হেলিকপ্টারের ব্যবহারও বাড়বে করের বোঝা। রড উৎপাদনে ভ্যাট বাড়ার প্রস্তাব থাকায় বাড়তে পারে নির্মাণ ব্যয়। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে। বাজেট মানে শুধু সংখ্যার হিসাব নয়, বাজেট মানে সংসারের হিসাব নিকাশ। রান্নাঘরের হাঁড়ি থেকে শুরু করে বাজারের ব্যাগ, ওষুধের বিল থেকে মোবাইলের রিচার্জ, সবকিছুতেই জড়িয়ে থাকে বাজেট। জনজীবনে স্বস্তি দিতে এবারের প্রস্তাবিত বাজেটে চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, বীজ সহ 7টি নিত্যপণ্যের আমদানিতে উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব।
বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। শিশুদের সুরক্ষায় আমদানি করা শিশু খাদ্যের শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া জিরা, দারুচিনি, এলাচি ও লবঙ্গের মতো মশলা এবং খেজুরের আমদানির উপর থেকে নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব জিনিসের দাম কমবে। সোনা ও জুয়েলারি খাতে ভ্যাট কমার কারণে কমতে পারে স্বর্ণের দামও। প্রযুক্তিপ্রেমী এবং ফ্রিল্যান্সারদের জন্য প্রস্তাবিত বাজেটে থাকছে বিশাল সুখবর। ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সবচেয়ে বড় স্বস্তি আসছে চিকিৎসা খাতে। ক্যান্সারের নতুন 9টি কাঁচামাল সহ ওষুধের কাঁচামাল আমদানিতে বড় ছাড় দেওয়া হয়েছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টারের ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের ফলে প্রতিবার ডায়ালাইসিসে রোগীদের খরচ প্রায় 800 টাকা পর্যন্ত কমে আসবে। গিটার ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফি ক্যামেরার শুল্ক কমানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য সুখবর হলো লিপস্টিক এবং ফেস ওয়াশের মতো প্রসাধনীর দামও কমতে পারে। তবে প্রস্তাবিত বাজেটে ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যের উপর করের চাপ বাড়ছে। ফলে বাড়তে পারে সিগারেটের দাম। নিম্ন থেকে অতি উচ্চ সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানো হয়েছে। আর জনস্বাস্থ্যের ক্ষতি কমাতে নিকোটিন গ্রানুস ও পাউচের উপর বসানো হয়েছে বিশাল 350% সম্পূরক শুল্ক। পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল, অকটেন বা পেট্রোল চালিত গাড়ির দূষণ কমাতে 1200 থেকে 1600 সিসির আমদানি করা জ্বালানি চালিত গাড়ির কর ভার 132.36% থেকে বাড়িয়ে প্রায় 156% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে এসব গাড়ির দাম বেশ বাড়বে। দেশীয় চাষিদের সুরক্ষায় বিদেশি অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজু বাদামের আমদানি শুল্ক বাড়িয়ে করা হয়েছে 25%। এছাড়া বিদেশি পাঙ্গাস মাছের ফিলে, বিদেশি প্রাকৃতিক মধু, সুপারি, সুগার কনফেকশনারি এবং কফির দামও বাড়ছে শুল্ক বাড়ার কারণে। রড তৈরির উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, তাই রডের দামও বাড়তে পারে। এছাড়া বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন এবং বিদেশি গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে যাচ্ছে। রূপচর্চায় এবার একটু বেশি খরচ করতে হবে, কারণ বিদেশি লিপ লাইনার ও লিপ জেলের দাম বাড়ছে। পাশাপাশি সাইকেল ও খেলনার দামও বাড়তে পারে। সব মিলিয়ে এবারের বাজেটে একদিকে যেমন সাধারণ মানুষের নিত্যদিনের খরচ আর চিকিৎসার ব্যয় কমানোর চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি বিলাসী ও ক্ষতিকর পণ্যের লাগাম টানার ইঙ্গিত স্পষ্ট। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবারে রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ফিফা বিশ্বকাপ 2026 এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। বিদেশ যাত্রায় দালালের প্রতারণা আর হয়রানি এড়াতে এবার ডিজিটাল হয়েছে প্রবাসী সেবা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সব সেবা এখন এক জায়গায়, ওইপি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে। এখানে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন, জব ম্যাচিং, প্রশিক্ষণ, তথ্য যাচাইয়ের পূর্ণ নিশ্চয়তা এবং সার্ভিস চার্জবিহীন বহির্গমন ছাড়পত্র, যা নিশ্চিত করছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঘরে বসেই নিবন্ধন করে নিজের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। সহজ, দ্রুত এবং নিরাপদ। কর্মী, পরিবার ও এজেন্সির জন্য রয়েছে সহজ ব্যবহার নির্দেশিকা। দালালের প্রতারণা থেকে দূরে থাকুন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কৃষক বাঁচলে
বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মওকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হইতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মওকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার। বিরতির পর আবারও সংবাদে স্বাগতম। 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে বাড়তি বরাদ্দ। পাশাপাশি আয়কর প্রদানকারীদের জন্য প্রস্তাব করা হয়েছে বছরব্যাপী রিটার্ন দেওয়ার সুবিধা। এছাড়াও বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীদের জন্য ধাপে ধাপে পে স্কেল প্রদানের বিষয়টি। রিপোর্ট আরিফিন মাসুদের। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা মোট বাজেটের 16%। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 1,26,731 কোটি টাকা। সে হিসেবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে 17,607 কোটি টাকা। কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, ভাতার পরিমাণ বৃদ্ধি ও গুরুতর রোগের চিকিৎসা সহায়তা দ্বিগুণ করার মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বাজেটের সামাজিক সুরক্ষায় বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে 41 লাখ প্রান্তিক নারীকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা সহ বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, মা ও শিশুর চিকিৎসা সহায়তা বাড়ানো এবং শিক্ষা সহায়তা। এছাড়াও সমাজের জীবনমান সুরক্ষায় ও সামাজিক নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেবা প্রদানকারীদের জন্য সম্মানী চালু করা। প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। স্বাস্থ্য খাতে জিডিপির 0.58% থেকে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 1.02%, যা জিডিপির দ্বিগুণ। এই বরাদ্দের মধ্য থেকে দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে করা হবে 101 শয্যা বিশিষ্ট। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। আসন্ন অর্থ বছরের বাজেটে ব্যক্তি করদাতাদের পাশাপাশি কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের সুযোগ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সকল ধরনের করদাতা সারা বছর ব্যাপী দাখিল করতে পারবেন রিটার্ন। এক্ষেত্রে বছরের শুরুতে রিটার্ন দাখিল করলে পাবেন
প্রণোদনাও। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের ভাতাভোগীদের সংখ্যা ১,৮৫৭ জন থেকে বৃদ্ধি করে ১৬,৫৫৩ জন করার জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে। অব্যাহত রাখা হয়েছে তাদের মাসিক ২০,০০০ টাকা করে ভাতার বরাদ্দ। পাশাপাশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারকে প্রদয় ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধির যথাক্রমে বীর শ্রেষ্ঠ ৪০,০০০, বীর উত্তম ৩০,০০০, বীর বিক্রম ২৫,০০০, বীর প্রতীক ২৫,০০০ টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক ২০,০০০ টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০,০০০ টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে তা বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। জনগণের শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগী বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। আর সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়ে সরকার গণমানুষের ভাগ্যের পরিবর্তন ও সমস্যার সমাধান করার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গড়ে তুলতে চায় গণ আকাঙ্ক্ষার এক স্বনির্ভর ও মর্যাদাবান বাংলাদেশ। উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। 2026-2027 সালের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীর পল্টনে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা বলেন, এবারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের কল্যাণমুখী বাজেট। বাজেট বাস্তবায়িত হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতির বড় পরিবর্তন হবে বলে মন্তব্য করেন বক্তারা। দু 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকার মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা খুবই চ্যালেঞ্জিং হতে পারে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সরকারকে ব্যাপক তদারকি করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি খুবই ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এখন যথাযথ বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে হবে। খালিদা হাসানের প্রতিবেদন। 2026-27 অর্থবছরের জন্য মোট 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত জাতীয় বাজেটে উন্নয়ন ও মানব সম্পদকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগে আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। মোট বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকায় আসবে মোট রাজস্ব আদায় থেকে। এই বিষয়টি খুবই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা। 10টা থিম বা 10টা বিষয়ের উপর ওনারা গুরুত্ব দিয়েছে। তার মধ্যে সার্বজনীন বা সবার জন্য বাজেট, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে বিনিয়োগ বান্ধব বাজেট। তারপরে একটা ডিরেগুলেশন বা যে আইন কানুন আছে সেগুলোকে কাজের ক্ষেত্রে যাতে বাধা বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়ে স্মুথ কাজ করা যায়, সেক্ষেত্রে ওভার রেগুলেশনকে অফ করা হয়েছে। টেকনোলজি নির্ভর তথ্য প্রযুক্তি খাত, শিক্ষা খাত, আমরা যদি সার্বিকভাবে দেখি এই বাজেটের মধ্যে প্রেজেন্টেশনগত দিক থেকে বা এটার যেই আমরা বন্টন পদ্ধতি, কালেকশন পদ্ধতি, এটা অনেক বেশি আগের চেয়ে আমি ডিটেল দেখেছি। সত্যিকার অর্থে মূল্যায়ন করতে চায় বা যা দেওয়া হচ্ছে তাতে তারা যে রেভিনিউ টার্গেটটা দিয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা এনবিআর এবং আদার সোর্স থেকে ট্যাক্স নেওয়ার, এই জায়গাটা কিন্তু আমরা একটা বড় ঝুঁকি দেখি, কারণ বাস্তবসম্মতভাবে কিন্তু এত ট্যাক্স আদায় করা যাবে না। বরাদ্দ দিতে পারি আমরা, কিন্তু সেই বরাদ্দটা যথাযথভাবে শেষ পর্যন্ত আমরা ব্যয় করতে পারবো কিনা সেই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা অতীতেও দেখেছি যে সরকার প্রতি বছরই আমরা দেখেছি, আমরা যদি আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার দেখি, সেটা একটা সবচেয়ে ভালো বছর, অর্থাৎ যে বছর খুবই ভালো ব্যয় করতে সক্ষম হয়েছে সে বছর এটার গড়ে 72 ভাগ মতন আমরা ব্যয় করতে পেরেছি। তার মানে
100 টাকা বরাদ্দ দিলে তার প্রায় 30 টাকা কিন্তু আমরা খরচ করতে পারিনি, এবং যে জায়গাগুলোতে খরচ হয়েছে সেই খরচের মান নিয়েও প্রশ্ন আছে। বাজেট বরাদ্দের সুষম বন্টন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারের সঠিক তদারকি এবং অর্থের সুষ্ঠু ব্যবহার দেশের সামগ্রিক মানব সম্পদ সূচকে বড় পরিবর্তন আনতে পারে। বাজেট বাড়াতেই হবে, এটা নিশ্চিত, কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ না যে বাজেটটা যেন ঠিক যে কারণে ব্যয় করার কথা সেই জায়গাটাতে ব্যয় হচ্ছে, এই তদারকিটা দরকার। এখানেই প্রচুর দুর্নীতি, এখানেই প্রচুর রাজনৈতিক প্রভাব, এখানেই দুঃশাসনের সুযোগ তৈরি হয়, এইগুলো বন্ধ করাটা অনেক বেশি জরুরি। সবকিছু মিলে ডিপেন্ড করছে যে আমি কতটুকু দক্ষতার সাথে রেভিনিউকে কালেক্ট করতে পারি, আর ডিসবার্সমেন্ট যেটা যাচ্ছে সেই ডিসবার্সমেন্টটা কতটুকু সুপারভিশনের মাধ্যমে সঠিক প্রজেক্টে ডিসবার্সমেন্ট হচ্ছে কিনা। তাহলে নিঃসন্দেহে আমরা মনে করি হয়তো এই মুহূর্তে সরকার এসে একটা চ্যালেঞ্জের মধ্যে খুব অল্প সময় একটা ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক লোনের বার্ডেন, বৈশ্বিক একটা অস্থিরতা, বিভিন্ন কিছুর মধ্যে কিন্তু একটা অবস্থায় এসছে। তো আস্তে আস্তে হয়তো যদি তারা এই বছরটার 6 মাস গেলে বোঝা যাবে কতটুকু কাঙ্ক্ষিত আমরা বুঝতে গেলাম, সেভাবে হয়তো 6 মাস যাবে। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, দুর্নীতি রোধ এবং সঠিক তদারকি নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রথমবারের মতো দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট উপস্থাপন করে, আর এই বাজেটে মানুষের প্রত্যাশাও অনেক। দর্শক, বাজেট ঘোষণার পর জনগণের প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধার সাথে। মেধা, বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি দেখছেন আমাদের জানান। শেলি, যেমন আপনি বলছিলেন যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি বাজেট আজ অধিবেশন হলো, এবং এই বাজেটে কৃষি খাত, শিক্ষা খাত, তার সাথে রয়েছে যে নিত্যপণ্য যে বিষয়টা রয়েছে। আমি এখন জনসাধারণের সাথে আছি, তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে নিত্যপণ্যের দাম কমার বিষয়টা শুনে। আমি এখানে জনসাধারণের সাথে একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আজকের বাজেটটা নিশ্চয়ই দেখেছেন, সেখানে শিক্ষা খাত, কৃষি খাত, তার সাথে চিকিৎসা খাতের যে বিষয়গুলো কমার ব্যাপার এসেছে। আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার মতামতটা কি? আমার মতে ভালোই করছে, মানে শিক্ষা খাত এবং চিকিৎসা খাতে রাখাই ভালো, সবচেয়ে বেশি বাজেট। আর যেগুলা গাড়ি অথবা যেই মদ, এগুলোর উপর বেশি করাই ভালো, কারণ যেহেতু এইগুলা গাড়ি হিসাবে ধরলে হয়েছে, মানে পার্সোনাল গাড়ি যেহেতু পর্যাপ্ত পরিমাণ রাস্তা নাই, ওই হিসেবে ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ গাড়ি থেকে, পার্সোনাল গাড়ি থেকে, গণপরিবহন থেকে পার্সোনাল গাড়ি বেশি, এটা অবশ্যই ভালো করছে। এইসবের উপর শুল্ক বেশি করার কারণে আমার মতে ওইটা ভালোই করছে। শিক্ষা খাতে আর চিকিৎসা খাতে বাজেট বেশি রাখার জন্য অবশ্যই এটা প্রশংসার। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই, আজকের বাজেট দেখেছেন আপনি? জি, দেখা হয়েছে। তো এখানে যে মদ বা সিগারেট, মাদক দ্রব্যের যে দাম বাড়ানো হয়েছে, তো এটার বিপক্ষে বলতে আমি এগুলা বয়কট করতে চাই। এই দেশ থেকে এগুলা সরাসরিভাবে চলে যাক, বা এগুলা ব্যবসা বা এগুলা বিক্রি বন্ধ হয়ে যাক, যার কারণে আমাদের এই সমাজ, যুব সমাজ যাতে এরকম মাদক দ্রব্যের আসক্ত না হতে পারে। আমার মনে হয় সরকার এই দ্রব্যগুলোর দাম এ কারণে বাড়াচ্ছে যাতে এই জিনিসগুলো মানুষ না ক্রয় করতে পারে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এইবার বাজেটে চাল, ডাল, আলু, এই নিত্যপণ্য দাম কমানোর প্রস্তাব এসেছে। আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী যদি জিনিসের দাম কমে, ডাল, চাল, আটার, ময়দা যদি কমে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য, গরিব মানুষের জন্য সুবিধা হবে। আমরা চাই জিনিসের দাম, তেল, আলু, ডাল, আরও যত খাওয়ার জিনিস আছে, যদি দাম কমে আমাকে গরিবের জন্য আসান, আমাদের জন্য অনেক ভালো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হবে যদি এটা যদি বাস্তব করে, যদি বাস্তবে আনে, জিনিসের দাম কমায়, তাহলে ধন্যবাদ দেওয়া হবে। জিনিসের দাম হলে আমাদের মতন গরিব খাইয়া বাচ্চা থাকতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেলি, যেমনটা আপনি দেখছিলেন, আজকের এই বাজেট নিয়ে কিন্তু জনসাধারণ যেমন উৎসুক তেমন তারা আনন্দিত, এবং তারা চান দ্রুত এই বাজেট বাস্তবায়িত হোক। এই ছিল আমার কাছে বাজেট অধিবেশন নিয়ে জনগণের মতামত নিয়ে সর্বশেষ তথ্য। শেলি, ধন্যবাদ মেধা। জানছিলাম বাজেট নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর।
বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভিনিয়র শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপ মানে কোটি কোটি দর্শকের উন্মাদনা, কিন্তু এই আয়োজন ঘিরে বাংলাদেশে এবার আলোচনার কেন্দ্রবিন্দু শুধু খেলা নয়, সম্প্রচার সত্ত্ব। 2022 সালে স্বৈরাচার সরকারের সময় বিটিভিকে বিশ্বকাপ দেখাতে ব্যয় করতে হয়েছিল 98 কোটি টাকা। সেখানে এবার সরকার বলছে অনেক কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এটি স্বৈরাচারী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনগণের সরকারের বিশাল বিজয়। 4 বছর আগে সে বিতর্কিত চুক্তি আর এবারের স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কোথায়, জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ। বিশ্বকাপ মানেই পতাকা, জার্সি, বন্ধুদের সাথে আড্ডা আর রাত জেগে খেলা দেখা। কিন্তু এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। বাংলাদেশে কোটি কোটি ফুটবল প্রেমী কিভাবে খেলা দেখবেন তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কারণ গেল বিশ্বকাপে সম্প্রচারে লুটপাটের স্মৃতি শঙ্কা বাড়িয়েছে। সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে কয়েকদিন আগে প্রথম সুখবর দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী জানিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ সম্প্রচার করবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন জনগণের অর্থ ব্যয় না করেই এই আয়োজন সম্প্রচার করা সম্ভব হবে। বিশ্বকাপ 2026-এর পর্দা উন্মোচিত হবে আজকে মেক্সিকোর মাঠে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক সন্দেহ এবং অবিশ্বাস কাজ করছিল শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ দেখতে পারবে কিনা। আমি সানন্দের সঙ্গে সর্বশক্তিমানকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি বিটিভি বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করবে। এবার কোনো মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করা হয়েছে। চুক্তির মূল্য ধরা হয়েছে 38,50,000 মার্কিন ডলার, যার পরিমাণ প্রায় 47 কোটি টাকার কাছাকাছি। বিজ্ঞাপন, সম্প্রচার, অংশীদারিত্ব এবং বাণিজ্যিক সত্ত্ব বিক্রির মাধ্যমে এই অর্থের বড় অংশই উঠে আসবে। আমরা ইতিমধ্যেই ফিফার সকল পাওনা পরিশোধ করেছি এবং এই পাওনা, পরিশোধিত পাওনা আমরা সরকারি তহবিল থেকেই গ্রহণ করেছি। কিন্তু সরকারি তহবিলের এই টাকা পুরোটাই আমরা ফেরত দিতে চাই। ইতিমধ্যেই আমরা আমাদের সত্ত্ব, প্রচার সত্ত্ব বিক্রি করার মধ্য দিয়ে বেশিরভাগ টাকাই আমাদের হাতে এসেছে, যা আমরা সরকারি তহবিলে ফেরত দেব। আশা করি পুরো টাকাটাই আমরা সরকারি তহবিলে ফেরত দিতে পারবো। সেই ক্ষেত্রে জনগণের কোনো টাকা খরচ না করেই আমরা বিশ্বকাপ এবার বাংলাদেশিদেরকে দেখাতে পারছি। কিন্তু 4 বছর আগে এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 2022 সালের কাতার বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে তৎকালীন স্বৈরাচার সরকারের কয়েকজন মন্ত্রীর আশীর্বাদ পুষ্ট তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকায় সম্প্রচার সত্ত্ব কিনতে হয়েছিল বিটিভিকে। ফিফা থেকে শুরু করে একাধিক প্রতিষ্ঠানের হাত ঘুরে সেই সত্ত্ব পৌঁছেছিল প্রতিষ্ঠানটির কাছে। তৎকালীন স্বৈরাচারী সরকারের আমলে করা ওই চুক্তির স্বচ্ছতা, ব্যয়ের যৌক্তিকতা এবং পুরো প্রক্রিয়া নিয়ে এখনো জনমনে প্রশ্ন রয়ে গেছে। বিগত বিশ্বকাপে তৎকালীন সময়কার সরকারের দুর্নীতির কারণে সরকারি তহবিল থেকে 200 কোটি টাকার মতো প্রায় খরচ করা হয়েছে, লোপাট করা হয়েছে বিজ্ঞাপনের টাকা। সেখানে এবার তারেক রহমানের সরকার এবারের বিশ্বকাপে একেবারে শূন্য টাকায়, শূন্য পয়সায় আমরা এই বিশ্বকাপ দেখানোর আয়োজন করতে পেরেছি। আশা করি দেশের সকল ফুটবল প্রেমী মানুষদের সাথে সাথে সকল দেশবাসী এই আনন্দ উপভোগ করবেন এবং আমাদের সরকারকে, তারেক রহমানের সরকারকে আরো অনেক বেশি বেশি করে কাজকর্ম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবেন। শুরুতে মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 200 কোটি টাকার দাবিও সামনে আসে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। পরবর্তীতে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও। 200 কোটি টাকা কিন্তু যে তারা আর্নিং করে দেখাবে তা না, তারা বলেছিল 200 কোটি টাকা দিয়ে বিটিভি কিনবে, কিন্তু ব্যবসা করবে কিন্তু আরেকজন। তো বিটিভির উপরে কাঁঠাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে
আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নেবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করেছি। দীর্ঘ আলোচনা ও দর কষাকষির মাধ্যমে কম খরচে সম্প্রচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে এবার বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন বিটিভির দর্শকরা। পাশাপাশি বিটিভির মাধ্যমে টি স্পোর্টস এবং সময় টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে খেলা। আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ডগুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। We are ready. বিশ্বকাপের উন্মাদনায় আজ মেতে উঠবে পুরো দেশ। প্রিয় দলের জয়ে উল্লাস আর পরাজয়ে হতাশার গল্প লিখবে কোটি ফুটবল প্রেমী। তবে এবারের বিশ্বকাপ আরেকটি কারণেও স্মরণীয় হয়ে থাকবে, কারণ দুর্নীতিবাজ সরকারের অতীতের স্মৃতি পেছনে ফেলে কম খরচে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করেছে বিএনপি সরকার। ফুটবলের মহারণ শুরু হচ্ছে মাঠে, আর এর নেপথ্যের গল্পটিও থাকবে আলোচনায়।